আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, আপনারা নিশ্চয়ই ইদানিং চারপাশের থমথমে আর অস্বাভাবিক নীরবতা খুব গভীরভাবে লক্ষ্য করছেন। আমাদের জাতীয় জীবনে কখনো এমন কিছু অশুভ সময় আসে যখন বাতাস ভারী হয়ে ওঠে আর অজানা এক শঙ্কা প্রতিটা সচেতন মানুষের মনে কিন্তু নাড়া দেয়। ঢাকার অলিগলি থেকে শুরু করে রাজপথ এবং ঢাকার ঠিক উপকণ্ঠ পর্যন্ত আজ এক বিষণ্ণ ও আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কেরানীগঞ্জের সরু গলিগুলো থেকে শুরু করে সায়দাবাদ বাস টার্মিনাল, জাতীয় প্রেস ক্লাবের সামনের ব্যস্ত রাস্তা, মেট্রো রেলের আশপাশ এবং সাভারের ঘনবসতিপূর্ণ এলাকাগুলো পর্যন্ত একের পর এক উদ্বেগজনক খবর কিন্তু প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার অভিযানে যেভাবে আসলে হাত বোমা, তাজা বিস্ফোরক, মারাত্মক আগ্নেয়াস্ত্র এবং আধুনিক বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে, তা কোনো সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের আসলে আলামত নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ভেতরে স্বীকার করতে আসলে বাধ্য হচ্ছেন উগ্রবাদী ও ফ্যানোটিক মন মানসিকতার আত্মঘাতী গ্রুপগুলো আবারও একজোট হচ্ছে। দেশের কোনো অশুভ শক্তি কিংবা আন্তর্জাতিক কোনো ভূ রাজনৈতিক চক্রান্তকারী চক্রের মদদে তারা একটা নজিরবিহীন ও ভয়াবহ ধ্বংসাত্মক হামলা চালানোর পরিকল্পনা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই সময়টিতেই কেন তারা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে বা দিতে চাচ্ছে? দর্শক, ইতিহাসের দিকে যদি আমরা একটু পেছন ফিরে তাকাই, তবে এই সমস্যার মূল শিকড় অনুধাবন করা কিন্তু সহজ হবে। ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি জামাত শাসনামলের কথা নিশ্চয়ই আপনাদের অনেকের স্মৃতিতে এখনো স্পষ্ট হয়ে আছে। সে সময়ে জেএমবি বা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ নামক নিষিদ্ধ সংগঠনগুলো সারা বাংলাদেশে কিভাবে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল তা কিন্তু আমরা সবাই দেখেছি বা শুনেছি। বাংলা ভাই এবং শায়েখ আব্দুর রহমানের মতো উগ্রপন্থী নেতারা তৎকালীন সরকারের কিছু নেতার ছত্র ছায়া তোলে বা প্রশাসনিক শিথিলতার সুযোগ নিয়ে ক্ষমতার শীর্ষে অবস্থানরত মানুষদের উপর বলা চলে দানবের মতো চেপে বসেছিল। তৎকালীন র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে পরবর্তীতে তাদের ফাঁসি কার্যকর করা হলেও এবং 111-এর সময়ে কিছুটা লাগাম টানা হলেও এই মতাদর্শকে সম্পূর্ণভাবে আসলে কখনোই উপড়ে ফেলা সম্ভব হয়নি। সুপ্রিয় দর্শক, পরবর্তীকালে শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলে আমরা কিন্তু দেখেছি জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে রাষ্ট্র এক কঠোর এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল। শেখ হাসিনার সরকার উগ্রবাদ দমনে পুলিশ, র্যাব এবং কাউন্টার টেরোরিজম ইউনিটকে সর্বোচ্চ স্বাধীনতা কিন্তু দিয়েছিল। তারা নিষ্ঠুর হাতে কঠোর অভিযান চালিয়েছিল। কিন্তু এর ফলে জঙ্গিবাদ সাময়িকভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি বা বন্ধ ছিল। শেখ হাসিনা সরকারের এই কঠোর অবস্থানের কারণে উগ্রবাদী গোষ্ঠীগুলোর মূল নেটওয়ার্ক কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিন্তু তারা মনের দিক থেকে সমূলে আসলে বিনষ্ট হয়নি। তারা গোপনে জেলখানার ভেতরে কিংবা দূরবর্তী পাহাড় অঞ্চলে কিংবা সাধারণ পাড়া মহল্লার আড়ালে নিজেদের তৈরি করছিল এবং সুযোগের অপেক্ষায় ছিল। তবে শেখ হাসিনা সরকারের একটি বড় রাজনৈতিক ভুল ছিল এখানে। সেটা হচ্ছে উগ্রবাদ দমনকে তারা অনেক সময় রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসাবেও কিন্তু ব্যবহার করেছিল। ফলে উগ্রবাদের বিরুদ্ধে সার্বজনীন ও জাতীয় যে রাজনৈতিক সমঝোতা তৈরি হওয়া দরকার ছিল তা কিন্তু ভেস্তে গিয়েছিল। কিন্তু সেই শাসনের অবসানের পর এখন যে শূন্যতা তৈরি হয়েছে, উগ্রবাদীরা ঠিক সেই সুযোগটিকেই পরম মুহূর্ত হিসাবে কিন্তু বর্তমান সময়ে গ্রহণ করেছে এবং এটাকে তারা টার্নিং পয়েন্ট হিসাবে ধরছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটি হচ্ছে এই সময়টাতে জেএমবি বা এই জাতীয় ফেনোটিক সংগঠনগুলো কেন বেছে নিল? এটি একটি মিলিয়ন ডলারের প্রশ্ন। দেখুন, বিশ্ব রাজনীতির দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাবো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু এই পরিস্থিতির পূর্বাভাস অনেক আগেই দিয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আমেরিকার সিআইএ, ব্রিটেনের MI6, পাকিস্তানের ISI
এবং ভারতের কাঁচা বা র। এর পাশাপাশি ইসরায়েলের মুসাদের অনেক বড় বড় শক্তিগুলো গত ২ বছর ধরেই সতর্কবার্তা পাঠাচ্ছিল। ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলোতে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার কিন্তু বলা হচ্ছিল বাংলাদেশে এক মারাত্মক উগ্রবাদের ধুমায়িত বাতাস জমা হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ডক্টর ইউনূসের মধ্যবর্তী সরকার কিংবা পরবর্তী সময়ে এখন যারা ক্ষমতায় এলেন তারা এই জাতীয় ও আন্তর্জাতিক সতর্ক বার্তাকে অত্যন্ত হালকাভাবে গ্রহণ করেছেন এবং এখনো কিন্তু হালকাভাবেই তারা নিচ্ছেন বলেই মনে হচ্ছে। দেখুন, রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা বিষয়টিকে গভীর জাতীয় সংকট হিসাবে না দেখে দৈনন্দিন রুটিন কাজের মতো পরিচালনা করছেন। কোনো বিশেষ দিন বা উৎসব এলে কেবল একটু রেড অ্যালার্ট জারি করা কিংবা কিছু এলাকায় টহল বাড়িয়ে দেওয়া ছাড়া কোনো সুদূর প্রসারী মাস্টার প্ল্যান আমরা আসলে দেখতে পাচ্ছি না। ওপরের নেতাদের শান্ত রাখার জন্য কিছু জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে বলা হচ্ছে এরাই সব ঘটাচ্ছে, এরাই এসবের পেছনে দায়ী। ঠিক যেমনটা অতীতে বিএনপি ও জামাতের সাথে আওয়ামী লীগ করেছিল। কিন্তু সন্ত্রাসী অপশক্তি যে এই সুযোগ নিজেদের কাজ করে নিজেদের কাজটা গুছিয়ে নিচ্ছে সেই বিষয়ে কিন্তু কারো ভ্রুক্ষেপ নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক, আমি যেহেতু এখানে আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গে কথা বলেছি, তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার কিছু ভুল আমাকে অবশ্যই তুলে ধরতে হবে। না হলে নিজেকে আসলে নিজে কখনো ক্ষমা করতে পারবো না। আপনারা সবাই কিন্তু এই বিষয়গুলো জানেন। প্রতিদিন এই বিষয়গুলো কেউ না কেউ, কোনো না কোনো বিশ্লেষক আলোচনা করেই থাকেন। তবে এই যে আওয়ামী লীগ সরকারের ভুল আমি তুলে ধরলাম, এর পাশাপাশি সেই আমলের স্থিতিশীলতার কথা চিন্তা করুন। সেই আমলে কি এভাবে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পেরেছিল? এভাবে কি জঙ্গিরা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় বোমা নিক্ষেপ করেছিল? মানুষকে হত্যা করার চেষ্টা করেছিল? এটা তো মাত্র শুরু হয়েছে। এখন পর্যন্ত পরবর্তীতে কঠোর পদক্ষেপে না গেলে তারা কতদূর যাবে সেটা আসলে আমরা কেউ আন্দাজও করতে পারবো না। তো যে কথাটা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের ভুল, এক্ষেত্রে আওয়ামী লীগের সময় কিন্তু জঙ্গিবাদ বা উগ্রবাদী এইসব বিষয়গুলো কিন্তু অনেকটাই নীরব ছিল। তারা কোণঠাসা অবস্থায় পড়েছিল। এর একমাত্র কারণ ছিল সরকারের কঠোরতা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অর্থাৎ ৫ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করলেন। এর পূর্বে ৫ থেকে ৮ আগস্ট দেশে এমন কিছু ঘটনা ঘটলো যেখানে আমরা দেখতে পেলাম যে কারাগারে সাজাপ্রাপ্ত জঙ্গি, বড় বড় বোমারু ব্যক্তিবর্গ যারা জঙ্গি এবং বিভিন্ন উগ্রবাদী সংস্থার সাথে জড়িত, তারা জেলখানা ভেঙে সেখান থেকে কিন্তু পালিয়ে গেলেন। অন্তর্বর্তীকালীন সরকার যে ২ বছর দেশ পরিচালনা করেছে বা একটু কম সময় হবে, তারা এই সময়ের মধ্যে এই সকল জঙ্গি সদস্যদের গ্রেফতার করা তো দূরের কথা, এই বিষয় নিয়ে বিন্দুমাত্র কিন্তু মাথাচাড়া দেয়নি। যখনই আসলে কোনো ধরনের ঘটনা ঘটেছে তখনই আমরা দেখেছি তারা সেই পতিত আওয়ামী লীগের উপর দোষ দিয়ে তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে সবসময় ঢাকার চেষ্টা করেছে। মূলত এই সময় থেকেই এবং এই ব্যর্থতাগুলোর কারণেই আজকে বর্তমান সরকার কিন্তু ভুক্তভোগী হয়ে গেছে। এবং বর্তমান এই সরকারের আমলে যেভাবে আসলে বিভিন্ন জায়গায় এই জঙ্গি গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে করে এই সরকারের ভবিষ্যৎ নিয়েও কিন্তু অনেকটা সন্দেহ জাগ্রত হতে পারে। কারণ আন্তর্জাতিক যে পরাশক্তিগুলো রয়েছে, আন্তর্জাতিক যে মহলগুলো রয়েছে তারা কিন্তু খুব ভালো করেই আপনারা জানেন যে এই জঙ্গিবাদ বা উগ্রবাদী এদেরকে কিন্তু কত পরিমাণ ভয় পায় এবং এই জঙ্গিবাদ তৎপরতা, উগ্রবাদী চিন্তাধারা এবং বিভিন্ন জায়গায় আতঙ্কবাদী ঘটনা ঘটানোর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশে কিন্তু পশ্চিমারা নানা ধরনের অভিযান নানা সময়ে পরিচালনা করে থাকে এবং এই অভিযানগুলো পরিচালনা করতে গিয়ে তারা এক একটি দেশকে কি অবস্থা করে দেয় এটা কিন্তু আপনারা এই পৃথিবীর ইতিহাসে অনেক দেশ এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে যাদের দিকে তাকালে আপনারা পুরোপুরি ভাবে কিন্তু দেখতে পাবেন। সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এটা কিন্তু বর্তমান সরকার এখন যদি সিরিয়াসলি না নেয় তাহলে ওদের ভবিষ্যৎ বাংলাদেশ আসলে কোন দিকে যাবে এবং তাদের রাজনৈতিক যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে এটাও কিন্তু একটা
বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্শক, আপনারা ঐতিহাসিক টাইটানিক জাহাজের কথা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। সেই জাহাজের পরিচালকেরা অসীম আত্মবিশ্বাসে ভুগে ভেবেছিলেন এই বিশাল জাহাজ কখনো কোনো বরফখণ্ডে ধাক্কা খেয়ে ডুবে যেতে পারে না। সেই অতিরিক্ত আত্মবিশ্বাসই কিন্তু টাইটানিককে অতল সাগরে ডুবিয়ে দিয়েছিল। ঠিক একইভাবে বর্তমান সরকার যখন রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল মনে করে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, মনে করে রাজপথে বড় কোনো চ্যালেঞ্জ নেই, তখনই কিন্তু বিপর্যয় ঘটে। সরকার যখন জোয়ারের পানিতে দক্ষিণা বাতাসে হেলতে দুলতে নৌকা ভাসিয়ে দেয়, উগ্রবাদীরা ঠিক সেই সুযোগে নৌকার তলায় অদৃশ্য একটা ফুটো তৈরি করে দেয়। দেখুন, আজকের রাজনৈতিক কাঠামোর দিকে তাকালে কি দেখা যাবে? দেখা যাবে সংসদে বা রাজপথে বুদ্ধিভিত্তিক শক্তিশালী বিরোধী কণ্ঠের এক মারাত্মক অভাব রয়েছে। অতীতে জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির জে এম কাদের বা মুজিবুল হক চূর্ণ যেভাবেই হোক সংসদে ও রাজপথে সরকারকে অন্ততপক্ষে একটা তটস্থ ভাবের মধ্যে রাখতেন। কিন্তু বর্তমান সংসদের ভেতরে কেবল রুমিন ফারহানা আর রাজপথে নাসরুদ্দিন পাটোয়ারির মতো গুটি কয়েক মুখ ছাড়া সরকারকে বড় কোনো অস্বস্তিতে ফেলার মতো জোরালো কণ্ঠস্বর একদম নেই বললেই চলে। সরকার সবকিছুকে অত্যন্ত সহজ এবং জলের মতো তরল মনে করে রিল্যাক্স মোডে চলে গেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনা আসলে কোনো ছেলে খেলা নয়। সরকার যখন অতিরিক্ত রিল্যাক্সড হয়ে শীতনিদ্রায় যায়, তখনই উগ্রবাদ, জঙ্গি গোষ্ঠী ও সামাজিক অস্থিরতা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। এটাই বাস্তবতা। সুপ্রিয় দর্শক, এর সাথে যুক্ত হয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারাবাহিক অদক্ষতা ও প্রশাসনিক ব্যর্থতা। একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মূল যে চালিকা শক্তি সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার আমলেও সাহারা খাতুন কিংবা মহিউদ্দিন খান আলমগীরের মতো মন্ত্রীরা ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি আসাদুজ্জামান খান কামাল কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে এনেছিলেন। কিন্তু সম্প্রতি আমরা কি দেখলাম? আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাহাঙ্গীর সাহেবের মতো ভালো মানুষ কিন্তু প্রশাসনিকভাবে দুর্বল নেতৃত্ব আসায় পুলিশ বাহিনীর কার্যকারিতা বহু বছর পিছিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এরপর যেখানে একজন প্রাজ্ঞ ও সাংবিধানিক জ্ঞান সম্পন্ন মানুষের প্রয়োজন ছিল, সেখানে রাজনৈতিক পোর্টফোলিও দেখে নতুন মন্ত্রী সালাউদ্দিন সাহেব আসলেন। এরপর আবারও শহীদুদ্দিন চৌধুরী ইনিকে দায়িত্ব দেওয়া হলো। পুলিশের মতো একটি জটিল পেশাদার বাহিনীকে পরিচালনা করার পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা কিংবা ফিল্ড লেভেলের সাথে যোগসূত্র না থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ কিন্তু চরমভাবে দিশেহারা। আর এই প্রশাসনিক দুর্বলতার সুযোগটি কিন্তু নিচ্ছে অন্ধকার জগতে যে অপশক্তিগুলো রয়েছে, সেই অপশক্তিগুলো, সোজা কথায় জঙ্গি গোষ্ঠীগুলো। সুপ্রিয় দর্শক, আমি নিজে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে পরিষ্কারভাবে বিশ্বাস করি, পৃথিবীর হাজার বছরের ইতিহাসে এমন একটি নজিরও আপনি খুঁজে পাবেন না যেখানে আসলে কেবল উগ্রবাদ বা সন্ত্রাসবাদ দিয়ে রাজক্ষমতা দখল করা গেছে এবং তা টিকিয়ে রাখা সম্ভব হয়েছে। তালেবানরা আফগানিস্তানে আবার ফিরে আসতে পারেছে, কারণ কারণ তাদের পেছনে একটা শক্তিশালী ও রাজনৈতিক এবং এর পাশাপাশি সামাজিক জনভিত্তি ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের আইএস বা আল কায়দার মতো গোষ্ঠীগুলো কোথাও কিন্তু রাষ্ট্র ক্ষমতা কখনো দখল করে শাসন চালাতে পারেনি। তারা সর্বোচ্চ রাষ্ট্রযন্ত্রের উপর এক মারাত্মক ক্যান্সারের মতো চেপে বসতে পারে, সমাজকে ক্ষতবিক্ষত করতে পারে, কিন্তু কোনো টেকসই সমাধান তারা কখনোই দিতে পারে না। ২০০১ সালেও বিএনপি বড় দল হয়েও জেএমবির উগ্রতার কারণে শেষ পর্যন্ত মারাত্মক মূল্য চুকাতে হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই পুরনো জেএমবি যখন শতগুণ শক্তিমত্তা নিয়ে মাঠে নেমেছে, তখন তা সামাল দেওয়ার মতো রাজনৈতিক শক্তি বা দূরদর্শিতা বর্তমান বিএনপি সরকারের ভেতরে আসলে কিন্তু খুব একটা দৃশ্যমান নয় বললেই চলে। একদিকে বিদ্যুতের ঘাটতি, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন বলা চলে অতিষ্ঠ। জনগণের মনস্তাত্ত্বিক অস্থিরতা এবং সামাজিক যে ক্ষোভ, সেই ক্ষোভকে কাজে লাগিয়ে উগ্রবাদী চক্রগুলো জনমনে আতঙ্ক ছড়ানোর পথ কিন্তু বেছে নিয়েছে। তারা আসলে জানে তাদের হাতে হয়তো বড়জোর ২-৩ মাস সময় আছে,
এই সময়ের মধ্যে সরকারকে দুর্বল করতে না পারলে তাদের অস্তিত্ব একটা বিশাল হুমকির মুখে পড়বে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, রাষ্ট্রযন্ত্র এখনো বিষয়টিকে একটি সাধারণ পুলিশি কেস হিসাবেই কিন্তু দেখছে। এটাকে দমন করার জন্য যে জাতীয় ঐক্য, সামাজিক সচেতনতা এবং দীর্ঘমেয়াদী কৌশল দরকার, তার কিছুই কিন্তু এখন পর্যন্ত শুরু করা হয়নি বা শুরু করতেও আমরা দেখিনি। কাজেই কেবল ক্ষমতার জোয়ারে গা ভাসিয়ে দিলে চলবে না। আমাদের এখনই আসলে সতর্ক হতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হলে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে উগ্রবাদের বিরুদ্ধে এক ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে অন্ধকারের এই অপশক্তি যে দাবানল সৃষ্টি করবে, তাতে কিন্তু দেশের অস্তিত্বই সংকটে পড়তে পারে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে আমার দৃষ্টিতে আওয়ামী লীগ। কারণ ইউরোপ বা আমেরিকার একটা প্রচন্ড ভয় কাজ করে উগ্রবাদ বা জঙ্গিবাদ নিয়ে, যেটা আমি পূর্বেই বলেছি। এখন বর্তমান সময়ে স্বাভাবিকভাবে যখন দেশে এই উগ্রবাদ বা জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এবং দেশীয় গণমাধ্যম থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়গুলো যখন মিডিয়া কাভারেজ পাচ্ছে, তখন আওয়ামী লীগ কিন্তু সহসাই তাদের আমলের তুলনামূলক যে স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটা আন্তর্জাতিক মহলের কাছে, বা যে পশ্চিমা বিশ্ব এবং ইউরোপীয়রা যারা এই জঙ্গিবাদকে বেশি ভয় পায়, জঙ্গিবাদ নিয়ে আতঙ্কে থাকে, তাদের কাছে কিন্তু বলার সুযোগ পাচ্ছে যে আমাদের সময় বেশি নিয়ন্ত্রিত ছিল এবং আমরা জঙ্গিবাদ নির্মূল করতে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। কিন্তু এখন দেখুন, সাবেক অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে হঠিয়ে যাদেরকে বসানো হলো, তারা কি করেছে? বরঞ্চ তারা জঙ্গিবাদের দরজা খুলে দিয়েছে। তাদের কারণে জঙ্গিরা জেলখানার তালা ভেঙে, দেয়াল ভেঙে পালিয়ে গেছে এবং নতুন করে তৎপরতা শুরু করছে। এবং বর্তমান বিএনপি সরকারের উপরও তারা আঙুল তুলতে পারে যে বিএনপি সরকার আসলে তাদের দমনের জন্য এখন পর্যন্ত যথোপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। সেই হিসাবে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা অতি দ্রুত তুলে নিতে বিএনপি সরকারকে যেন চাপ প্রয়োগ করা হয়। এবং এই উগ্রবাদিতা এবং জঙ্গির ভয়ে পশ্চিমা বিশ্ব যে কোনো কিছু কিন্তু করতে পারে, কোনো কিছু করতে তারা দ্বিধাগ্রস্ত হয় না। এবং বর্তমান সময়ে এই ট্রাম্প কার্ডটি কিন্তু আওয়ামী লীগ খেলছে। এই ট্রাম্প কার্ডের বদৌলতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গুঞ্জনও শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা দ্রুত সময়ের ভিতরে উঠে যেতে পারে। অথবা আওয়ামী লীগের রাজনীতিক পুনর্বাসন, যেটা যেটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, আলোচনা, সমালোচনা হচ্ছে, সেটা হওয়ারও একটা প্রচেষ্টা চলছে। এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা সবসময় বলছি, সবসময় মিডিয়া কাভারেজে বিভিন্ন বিষয়ে জানতে পারছি। সেই হিসাবে আওয়ামী লীগ তাদের ট্রাম্প কার্ডটি খেলছে এবং সরকার নানাভাবে চেষ্টা করছে এই বিষয়গুলো নিয়ে কিভাবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যায়। অপরদিকে উগ্রবাদী এবং জঙ্গিবাদী এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা আরো বেশি হিংস্র হয়ে ওঠার চেষ্টা করছে। পরিশেষে এই সব কিছুর ভুক্তভোগী কিন্তু সাধারণ জনগণ হবে এবং আমরা যারা সাধারণ নাগরিক আছি তারাই হব। এর পাশাপাশি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের দেশের যে ভাবমূর্তি, আমাদের দেশের যে রাষ্ট্রযন্ত্র, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ বেশি হবে। সুতরাং নীতি নির্ধারক যারা আছেন তারা অতি দ্রুত রাজনৈতিক যে রিকনসিলিয়েশন সেটা করতে যেন সচেষ্ট হন এবং নীতি নির্ধারকরা যেন এই বিষয়টি মাথায় রাখেন। আমরা যেন সবাই জাতীয় ঐক্যমতের মাধ্যমে, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের মাধ্যমে একটি সুস্থ এবং সুন্দর বাংলাদেশ পাই, যেখানে জঙ্গিবাদ পূর্বের মতো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, যেখানে উগ্রবাদীদের হামলায় কোনো নিষ্পাপ শিশুর প্রাণ যাবে না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।